টেস্টের পর থেকে কি শুরু করবো তুই কল্পনা করতে পারছিস না। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল এডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি আশা করব প্রত্যেকে মাধ্যমিকের টেস্ট পরীক্ষার জন্য জোর কদমে পড়াশোনা করছিস। আর যারা যারা প্রথম থেকে ভৌত বিজ্ঞানের জন্য এডভেঞ্চার একাডেমিকে ফলো করছিস, তারা এতদিনে ভৌত বিজ্ঞানে স্ট্যান্ড করে গেছিস। তারা শিখে গেছিস ভৌত বিজ্ঞানের মারপ্যাচ। তারা জেনে গেছিস কেমনি প্রশ্ন হয়, কিভাবে তাদেরকে ট্যাকেল করতে হয়। আর যারা এডভেঞ্চার একাডেমি আর ধামাকা ব্যাচ একসাথে ফলো করছিস, তাদের তো আর কিছু বলারই নেই। তারা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়ছে, তারা এলকিউ প্রবলেম প্র্যাকটিস করতে পারছে, তারা অঙ্ক শিখতে পারছে, তারা থিওরি লেখার পদ্ধতি শিখতে পারছে। এটাই ব্যাপার। যদি এডভেঞ্চার একাডেমিতে থাকিস বা এডভেঞ্চার একাডেমি ধামাকা ব্যাচে থাকিস, তোকে আমি যেভাবে শিখিয়েছি তুই যদি প্রপারলি ফলো করিস, তুই টেস্টেও সব পারবি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। শুধুমাত্র সাজেশন সেট নয়, কিন্তু যা যা তোকে করানো হয়েছে তোকে সব পড়ে যেতে হবে। আমি তারপর দেখে নেবো তোর টেস্টের রেজাল্ট কেমন হয়। যারা যারা মক টেস্ট গুলো দিচ্ছিস, বিভিন্ন রকম মক টেস্ট দেওয়ার পর তারা সবাই আমাকে বলছে যে দাদা এই সব ওই সব করানো। এটা তো সবে শুরু, এই খেলা চলবে। মাধ্যমিকে তুই দেখবি কি হয়। এমনি এমনি বলিনি 50টা 100 করে দেখাবো। আর কিভাবে করতে হয় সেটা আমি জানি। টেস্টের পর থেকে কি শুরু করবো তুই কল্পনা করতে পারছিস না। এমসিকিউ ভিএসকিউ এর ঝড় উঠবে, এসএকিউ এর ঝড় উঠবে। আর কি হবে তুই জাস্ট কল্পনা করতে পারবি না এখন থেকে। আমি বলবো না কিছু, জাস্ট যেটা যেটা আসবে এইটুকু বলতে পারি, তোর মাধ্যমিক কাঁপিয়ে দেবে। চল এদিকে, আজকে সেট নাম্বার 5 শুরু করছি। তোদের অলরেডি 4খানা সেট আমি দিয়ে দিয়েছি। আলোর পার্ট 2 দিয়েছি কিছুদিন আগে। যারা যারা আলোর পার্ট 2 দেখিসনি গিয়ে দেখে নে। ধামাকা ব্যাচের ক্লাস পুরো দিয়ে দিয়েছি ইউটিউবে। প্রথম যে প্রশ্নটা দেখ, এটা একটা মারাত্মক মার্ভেলাস ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন ভাই। এই কোয়েশ্চেন কেউ না কেউ হয়তো পড়েছে, কিন্তু বেশিরভাগ অডিয়েন্স 95% অডিয়েন্স হয়তো চোখেই দেখে। খেয়াল করবি এদিকে। বলেছে একই আপতন কোণের জন্য তিনটি বিভিন্ন মাধ্যম এবিসি তে প্রতিসরণ কোণের মান 15 ডিগ্রি, 25 ডিগ্রি, 35 ডিগ্রি। তার মানে তোকে একটা জিনিস বলে দিল ভাই, আপাতন কোণটা তিনটে মাধ্যমের ক্ষেত্রেই সেম আছে। একই আপাতন কোণের জন্য তোকে তিনটে বিভিন্ন মাধ্যম এ বি সি দিয়ে দিয়েছে, এবং সেই তিনটে মাধ্যমে তোকে প্রতিসরণ কোণের মান দিয়ে দিয়েছে 15 ডিগ্রি, 25 ডিগ্রি, 35 ডিগ্রি। খুব ভালো কথা। এবার তোরা যারা যারা আলোর পার্ট 2 দেখেছিস, তারা একটু করে হলেও রিলেট করতে পারছিস যে আমাদের আলোর পার্ট 2 তে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, যেখানে আমি তোদেরকে শিখিয়েছিলাম যে কিরকম ভাবে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মির চ্যুতিটাকে মাপতে হয়। ধর আমি একটা বিভেদ তল টানলাম, একটা অবিলম্ব টানলাম, একটা ধর আলোক রশ্মি আসছে এরকম করে। আমি তোদেরকে বলেছিলাম যে তোরা পড়াশোনার ক্ষেত্রে কিছু কিছু জিনিস ধরতে পারিস। যেমন ধর আমি যদি ধরি এটা একটা লঘু মাধ্যম, এটা একটা ঘন মাধ্যম, এবং আমি লঘু মাধ্যমটাকে যদি ধরে নিই গরিব লোক, এবং ঘন মাধ্যমটাকে যদি ধরে নিই আমি বড় লোক, এটা শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রেই ধরবে। ধর গরিব লোকটা অনেকদিন ধরে কিছু খেতে পাচ্ছে না। এবার সে হঠাৎ করে একটা বড় লোকের বাড়ির কাছ থেকে যাচ্ছে, দেখছে বড় লোকটার বাড়ি থেকে খুব সুন্দর রান্নার গন্ধ আসছে। সে কি করবে, নিজের লোকটাকে সামলাতে না পেরে এই যে এই বড় লোকটার বাড়ির দিকে একটুখানি ঘেসে গেল। মানে তার যাওয়ার কথা ছিল কিন্তু এই রাস্তা ধরে এরকম সোজা, কিন্তু সে রান্নার গন্ধটা পেয়ে একটুখানি এদিকে সরে এলো। এর থেকে তুই কি বুঝতে পারছিস বল? এটাই হচ্ছে তোর আপতন কোণ আই, আর এই যে কোণটা তৈরি হলো এটাই হচ্ছে তোর প্রতিসরণ কোণ আর। এবার তুই চিন্তা করে দেখ, আপাতন কোণের থেকে প্রতিসরণ কোণের মানটা কমে গেল। তুই বলবি হ্যাঁ দাদা কমে গেল। কেন কমলো রে? কারণ মাধ্যমটা একটা ঘন মাধ্যম ছিল। যখনই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মিটা আসে, তখনই কিন্তু প্রতিসরণ কোণের মানটা কমে যায়। এই কথাটা খেয়াল রাখিস। মাধ্যম যত ঘন হয়, কি বললাম, মাধ্যম যত ঘন হয় আলোক রশ্মি তত অবিলম্বের দিকে সরে আসে। যত বড় লোক বাড়ি, তত সুন্দর রান্না, তত বাড়ির দিকে ঘেসে যাবে, তত প্রতিসরণ কোণটা কমে যাবে। এখানে আমাকে তিনটে প্রতিসরণ কোণ দিয়ে দিয়েছে দাদা, একটা 15 ডিগ্রি, একটা 25 ডিগ্রি, একটা 35 ডিগ্রি। আমি দেখতে পাচ্ছি সব থেকে কম প্রতিসরণ কোণ আছে 15 ডিগ্রি। তার মানে ইন কেস অফ এ মাধ্যম, যেখানে 15 ডিগ্রি প্রতিসরণ কোণ, এই এ মাধ্যমটা সবচেয়ে ঘন মাধ্যম। এ মাধ্যমটা সবচেয়ে ঘন মাধ্যম বলেই আলোক রশ্মিটা যখন লঘু থেকে সবচেয়ে ঘন মাধ্যম এতে ঢুকেছে, তখন সবচেয়ে বেশি অবিলম্বের দিকে সরে এসছে। ওই জন্য সব থেকে কম হয়ে গেছে প্রতিসরণ কোণটা। ক্লিয়ার? যে এই ব্যাপারটা বুঝলি না, ভিডিওটাকে আবার পেছনে একটু করে আরেকবার শোন জিনিসটাকে কি বললাম। তার মানে এইটুকু বোঝা গেল যে এ মাধ্যমটা হচ্ছে মোস্ট ঘন মাধ্যম। ঘন মাধ্যমের মধ্যে সব থেকে বেশি এটা।
একটা কথা মাথায় রাখিস, মাধ্যম যত ঘন হয় সেখানে আলোক রশ্মির গতিবেগ তত কমতে থাকে। সব থেকে ঘন মাধ্যমে, তাহলে কোন মাধ্যমে আলোর গতিবেগটা সর্বনিম্ন? এ মাধ্যমের মধ্যেই আলোর গতিবেগটা সর্বনিম্ন। এটাও তোকে আমি বলে দিতে পারি, তোরা যদি এর মাধ্যমে তোরা যদি মিউ এর ভ্যালু বের করিস, মিউ প্রপোর্শনাল টু 1/v হয়, সেখান থেকেও তোরা এই জিনিসটাকে বলতে পারিস। কিন্তু অত ঝামেলা এখন তোর করে লাভ নেই, তুই শুধু এইটুকুই মাথায় রাখবি, মাধ্যম যত ঘন হয় সেখানে আলোক রশ্মির গতিবেগ তত কমতে থাকে। ঠিক আছে, ক্লিয়ার? চল, বলেছে প্রমাণ করো শ্রেণী সমবায় যুক্ত তিনটি রোধের তুল্য রোধের মান তাদের প্রত্যেকটির মান অপেক্ষা বড় হবে। এবার একটুখানি খেয়াল করে দেখ, আমি ধরে নিচ্ছি এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এগুলো সব ধামাকা ব্যাচের মধ্যে করিয়েছিলাম। তোরা চলতরিতের আমাদের যেহেতু ইউটিউবে কোনো ভিডিও নেই, সেহেতু বিভিন্ন প্রবলেম প্র্যাকটিসের মাধ্যমে চলতরিতে প্রচুর জিনিস করিয়ে দিচ্ছে। খেয়াল কর, আমি ধরে নিচ্ছি তিনখানা রোধ আছে, R1, R2 এবং R3 রোধ। এই তিনটে রোধ আমি ধরছি শ্রেণী সমবায় যুক্ত আছে। খুব ভালো কথা। এবার যখনই এরা শ্রেণী সমবায় যুক্ত আছে, আমি ধরে নিচ্ছি এদের শ্রেণী সমবায় তুল্য রোধ হচ্ছে RS। এইবার একটুখানি মন দিয়ে শোন, বা তুই বড় আর শুধুমাত্র বড় আর ধরতে পারিস, ঠিক আছে? এবার তুই চিন্তা করে দেখ, যদি শ্রেণী সমবায় তুল্যরোধ বড় আর হয়, তাহলে তোরা কি জানিস যে শ্রেণী সমবায় তুল্যরোধের মান প্রত্যেকটা রোধের সমষ্টির সাথে সেম হয়। তার মানে R ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 হয়। এখানে শুধুমাত্র তোকে একটা বিষয় ধরতে হবে, তোকে যদি বলে দিয়েছে যে তুল্যরোধের মান তাদের প্রত্যেকটির মান অপেক্ষা বড় হবে, সেই জন্য তুই একটা জিনিস জাস্ট ধরে নে যে তিনটে রোধের মধ্যে সবচেয়ে বড় কি। আমি যা ধরে নিলাম R1টা সব থেকে বড়, তারপরে হচ্ছে R2, তারপরে হচ্ছে R3। এবার তুই আমাকে একটা কথা বল, সব থেকে বড় রোধ কোনটা? R1। আমি না সব থেকে বড় রোধটাকে একটু এদিকে পাঠিয়ে দিই, তাহলে R মাইনাস R1 করে দিলাম, ইকুয়াল টু কি থাকলো বল? R2 প্লাস R3 থাকলো। এবার আমাকে একটা কথা বল ভাই, রোধ কোনোদিন কি নেগেটিভ হতে পারে? কোনোদিন হতে পারে না। রোধ অলওয়েজ পজিটিভ। আর পজিটিভ মানে কি? আমরা তো নাম্বার সিরিজ পড়েছি, এখানে তো জিরো, এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ। যদি কোনো একটা সংখ্যা পজিটিভ হয় তার মানে সেটা জিরোর থেকে বড়, আর যদি কোনো সংখ্যা নেগেটিভ হয় তার মানে সেটা জিরোর থেকে ছোট। রোধ যেহেতু সর্বদা পজিটিভ, সেই কারণে রোধ সর্বদা জিরোর থেকে বড় হয়। আশা করবো ক্লিয়ার আছে। এবার আমাকে একটা কথা বল, রোধ সর্বদা রোধ সর্বদা জিরোর থেকে বড়, তাহলে রোধের সমষ্টিগুলো সর্বদা জিরোর থেকে বড়, কারণ দুটো পজিটিভ সংখ্যার সমষ্টি সর্বদা পজিটিভই হয়, দুটো ধনাত্মক সংখ্যার সমষ্টি সর্বদা ধনাত্মক হয়, +6 +3 +9 হয়। তাহলে এই যে R2 প্লাস R3 এই যে যোগফলটা রয়েছে সেটা সব সময় পজিটিভ, অর্থাৎ সব সময় জিরোর থেকে বড় হবে। এই যোগফলটা আর এটা তো সমান, এইটা যদি সর্বদা জিরোর থেকে বড় হয় তাহলে এইটাও সর্বদা জিরোর থেকে বড় হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি তো R মাইনাস R1 ইজ গ্রেটার দ্যান 0। এই যে গ্রেটার দ্যান লেস দ্যান গুলো আছে না, এগুলো সমান চিহ্নের মতো এদিক ওদিক করাতে পারিস তুই এদের মাধ্যমে। তাহলে এখানে মাইনাস R1টা এই দিকে যদি চলে যায় তাহলে প্লাস R1 হয়ে যাবে, তাহলে R ইজ গ্রেটার দ্যান R1 হয়ে গেল, কারণ ওদিকে 0 ছিল, 0-র সাথে R1 যোগ হলে R1ই হবে। তাহলে কি প্রমাণ হয়ে গেল বলতো? প্রমাণ হয়ে গেল যে তুল্য রোধের যে মানটা ছিল সেটা বর্তনীর সবচেয়ে বড় রোধ অপেক্ষাও বড়। যদি বর্তনীর সবচেয়ে বড় রোধ অপেক্ষাও তুল্য রোধ বড় হয়, তাহলেই তো তুল্য রোধ তাদের প্রত্যেকটার মান অপেক্ষা বড়, কারণ এ তো অলরেডি সবার থেকে বড় ছিল, তার থেকেও তুল্য রোধ বড়, তার মানে তুল্য রোধ এদের সবার থেকে বড়। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, পরিষ্কার একদম। বিভিন্ন ভাবে তোকে শিখিয়ে দিলাম, বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করলাম, আশা করছি ক্লিয়ার। রেকর্ড হচ্ছে কিনা একটু জাস্ট চেক করবো আমি। একদম পারফেক্ট রেকর্ড হচ্ছে। চলো, বলছে কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান এক অপেক্ষা কম হতে পারে না, এটা ব্যাখ্যা করতে হবে। ভাই প্রতিসরাঙ্ক মানে কি? প্রতিসরাঙ্ক মানে হচ্ছে যে মাধ্যমের আমি প্রতিসরাঙ্কটা মাপছি সেই মাধ্যমের রেসপেক্টে আমি বলছি। ধর আমি কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক লিখলাম মিউ, সেটাকে লেখা যায় শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই যেই মাধ্যমের কথা বলছি সেই মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগটাকে আমরা সি দিয়ে লিখি, আর যেই মাধ্যমের কথা বলছি সেই মাধ্যমে আলোর বেগটাকে আমরা ভি দিয়ে লিখি। পরিষ্কার ব্যাপার। এইবার একটুখানি খেয়াল করে দেখ, এই যে জিনিসটা আমি লিখেছি, আমি এখানে একটা বিষয় লিখতে পারি জানিস তো, এই যে সি এর মান, এই যে শূন্য মাধ্যমে আলোর বেগের মান, এইটা হচ্ছে কোনো একটা বেগের ম্যাক্সিমাম মান ভাই। মানে এই শূন্য মাধ্যমে আলোর বেগ ইজ দ্য টপ মোস্ট বেগ এভার পসিবল। তুই এর থেকে বেশি বেগ পেতেই পারিস। তাহলে অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগ যদি ভি হয়
তাহলে সেটা স্বাভাবিকভাবে শূন্য মাধ্যমে আলোর বেগের থেকে কম হবে। তার মানে শূন্য মাধ্যমে আলোর বেগ ইজ দ্য টপ মোস্ট বেগ, এটা সবসময় বড়। তুই একটা ভগ্নাংশের কথা চিন্তা কর, যদি আমি 10 ডিভাইডেড বাই, ধর আমি তোকে বললাম 11 ডিভাইডেড বাই 10 করেছি, মানে কোনো একটা ভগ্নাংশে যদি লবের ভ্যালুটা বড় হয়, যদি তার ডিনোমিনেটরের ভ্যালুটা ছোট হয়, তোরা ডিনোমিনেটর মানে কজন বুঝবি জানি না, আমি যে বাংলায় বলছি, যদি লবের ভ্যালুটা কোনো একটা ভগ্নাংশে বড় হয়, তাহলে সেই ভগ্নাংশটার মান সব সময় এক অপেক্ষা বড় হয়, এইটুকু তুই তো মানবি। দেখ এখানেও তুই দেখতে পাচ্ছিস এর ভ্যালুটা 11/10 আছে, 11/10 মানে হচ্ছে 1.1, মানে এক অপেক্ষা বড়। তুই যে কোনো ভগ্নাংশ নিয়ে নে, যদি তার লবের ভ্যালুটা হরের থেকে বড় হয়, তাহলে ভগ্নাংশটা এক অপেক্ষা বড় হয়। এখানেও তুই দেখতে পাচ্ছিস যে সর্বদাই সি এর ভ্যালুটা ভি এর থেকে বড় হবে, তার মানে সর্বদা এই ভগ্নাংশের লবের মানটা হরের থেকে বড় হবে, মানে সর্বদা এই ভগ্নাংশটা এক অপেক্ষা বড় হবে, কখনোই এটা এক অপেক্ষা কম হতে পারে না। মানে কোনোদিনও ভি এর মানটা সি এর থেকে বড় হয়ে যেতে পারে না। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। একটা কেস হতে পারে, যদি আমি বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে করি, বায়ু মাধ্যমের ক্ষেত্রে তখন সি এর ভ্যালুটা ভি এর সাথে সমান হয়ে যায়, তখন একটাই কেসে মিউ এর ভ্যালুটা 1 হয়ে যায়। দেখবি আমরা বায়ু মাধ্যমের ক্ষেত্রে 1 ধরি মিউ এর ভ্যালু, বাট দ্যাট ইজ নট দ্য কেস। তোমাকে বলেছে ছোট হতে পারে না সেটা বলতে, ব্যাস ঠিক আছে, আমি তোদেরকে সব বলে দিলাম, আশা করবো ক্লিয়ার। বলেছে 6 ওহম রোধের ধাতব তারকে টানা হলো যাতে তার দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়ে যায়। খুব ভালো কথা। অন্তিম রোধ কত হবে? এখানে দেখ তোকে কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নিয়ে কোনো কথা বলেনি, তোকে শুধু বলে দিয়েছে এমন করে টানা হয়েছে যাতে এর দৈর্ঘ্যটা প্রাথমিক দৈর্ঘ্যটা দ্বিগুণ হয়ে যায়। এবার তুই একটা জিনিস চিন্তা করে দেখ, ধর আমি ধরছি একটা তার নিয়ে বলছে, তো একটা তারের তারটা কিরকম শেপের হয়? একটা তার চোঙাকৃতির হয়। আর চোঙের তোরা আয়তনের ফর্মুলা পড়েছিস তো, যদি এটা একটা চোঙ হয়, চোঙের যদি এটা ব্যাসার্ধ আর হয়, চোঙের যদি উচ্চতাটা এইচ হয়, তাহলে চোঙের ক্ষেত্রে আয়তন হয়ে যাবে পাই আর স্কোয়ার এইচ। আমরা যখন তার নিয়ে আলোচনা করছি, আমরা তখন তারের ক্ষেত্রে উচ্চতা পাবো না, আমরা তারের ক্ষেত্রে দৈর্ঘ্য পাবো, কিন্তু এই দৈর্ঘ্যটাই তো তার উচ্চতা। আর এখানে আমরা ব্যাসার্ধ পাচ্ছি আর, তাহলে এখানে আমাদের তারের ক্ষেত্রে আয়তন কত হয়ে যাবে? পাই আর স্কোয়ার ইন্টু এল, কারণ এলটাই আমাদের দৈর্ঘ্য, এলটাই আমাদের উচ্চতা। এইবার একটুখানি মন দিয়ে প্রত্যেকে শুনবে, বুঝতে পারছিস তো আজকের কোয়েশ্চেন গুলো কিরকম কোয়েশ্চেন আছে ভাই? কাঁপিয়ে দেবো একদম যদি এরকম প্রশ্ন দিয়ে দেয় পরীক্ষায়। ওই জন্য অ্যাডভেঞ্চার একাডেমি সব রকম জায়গায় তোকে প্রস্তুত করে রাখছে। এবার মন দিয়ে শুনবে, বলে যে 6 ওহম রোধের ধাতব তারকে টানা হয়েছে, তারকে যদি টানা হয় তাহলে তার দৈর্ঘ্যটা তো লম্বা হচ্ছে, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা তো কমে যাচ্ছে। কাউকে টানলে সে তো রোগা হয়ে যাচ্ছে, এরকম করে লম্বা হচ্ছে কিন্তু রোগা হয়ে যাচ্ছে। তার মানে এইখানে কিন্তু সেই কথাটা মেনশন করেনি যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কি পরিবর্তন হচ্ছে। এই জন্যই এই অঙ্কটা কঠিন অঙ্ক, খেয়াল করে দেখবে। আমি ধরি তারটির প্রাথমিক দৈর্ঘ্য L1, দৈর্ঘ্য বলে দিয়েছে। আচ্ছা, প্রথমে একটা রোধ দিয়ে দিয়েছিল 6 ওহম, বলেছে ধাতব তারকে টানা হলো যাতে তার দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়ে যায়। তাহলে তারটির অন্তিম দৈর্ঘ্য L2 ইকুয়াল টু প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ যদি হয়, তাহলে প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ মানে 2 ইন্টু L1। গল্প শেষ। এখন ধরি প্রথম ক্ষেত্রে ব্যাসার্ধটা ছিল হচ্ছে তার R1, দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ R2। ব্যাসার্ধ কেন মানে? ব্যাসার্ধ মানে দাদা ব্যাসার্ধটা কি জিনিস? আমি বলছি দেখ ভাই, যদি তুই এরকম একটা তার দেখিস, এরকম একটা ধর তুই তার নিয়েছিস, এই তারটা তুই যখন প্রস্থচ্ছেদ করবি, মানে তুই এখান থেকে যখন তারটাকে কাটবি, তখন তুই এই পাশ থেকে দেখছি আমি, হ্যাঁ তারটাকে আমি কেটেছি, তুই ধর এইটাকে ধর এটাকে ধরে দে না, তুই ধর তারটাকে কেটে তুই এটা পেয়েছিস। তুই প্রস্থচ্ছেদ মানে কি? প্রস্থচ্ছেদ মানে হচ্ছে এই জায়গাটা, আর এই জায়গাটা শেপটা কেমন রে? এই জায়গাগুলো শেপটা কেমন রে? এই জায়গাগুলো শেপ হচ্ছে বৃত্তাকার, তার মানে সেই জায়গাটা আমি একটা ব্যাসার্ধ পাবো। এবার তুই চিন্তা করে দেখ, আমি যখন তারটাকে টানছি, যখন টেনে আমি লম্বা করছি, তখন তারটা একটুখানি নিচের দিকে ঢুকে যাচ্ছে, মানে তারটা একটু সরু, এরকম সরু হয়ে যাচ্ছে। এবার তুই চিন্তা কর, আগে তো তারটা এরকম ছিল, এরকম মোটা ছিল, যখন আমি তারটাকে টেনে লম্বা করেছি তখন তো তারটা এরকম হয়ে গেছে, মানে তারটা লম্বা তো হয়েছে কিন্তু তারটা একটু সরু হয়ে গেছে, রোগা হয়ে গেছে। তার মানে আগে যেটা ব্যাসার্ধ ছিল এখন আর ওটা ব্যাসার্ধ থাকবে না, ব্যাসার্ধটা কমে যাবে। ওই জন্য আমি যেটা ধরেছি সেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে ব্যাসার্ধ R1 আর দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ R2। ক্লিয়ার আছে? এইবার চিন্তা করে দেখ,
প্রত্যেকে মন দিয়ে দেখবে এবার। তারটাকে টেনে দৈর্ঘ্যে লম্বা করা হয়েছে, তার ব্যাসার্ধ কমে গেছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে গেছে, সব ঠিক আছে, কিন্তু তারটার আয়তন আগে যা ছিল এখনো তো তাই আছে। আয়তনের তো কোনো পরিবর্তন হয়নি রে ভাই। দৈর্ঘ্য বেড়েছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমেছে, সব ঠিক আছে, কিন্তু ওভারঅল আয়তনটা তো সেম আছে, তারটা যা ছিল তাই তো রয়েছে। তার মানে আমি বলতে পারি তারটার প্রাথমিক আয়তন কত, বল আয়তন পাই, প্রাথমিক ব্যাসার্ধ r1 তাহলে হয়ে গেল r1 এর স্কোয়ার, প্রাথমিক দৈর্ঘ্য l1 তাহলে হয়ে গেল l1 ইকুয়াল টু পাই অন্তিম ব্যাসার্ধ r2 তাহলে r2 স্কোয়ার ইন্টু অন্তিম দৈর্ঘ্য l2, l2 জায়গার মধ্যে আমরা লিখতে পারি 2l1। গল্প শেষ। খেয়াল করে দেখ, l1 গেল, পাই পাই গেল, তাহলে r1 স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু r2 স্কোয়ার থেকে গেল। আমাকে সবাই বলছে ত্রিকোণমিতি করাতে। আজকের এই অঙ্কটা দেখার পর সবাই বলবে দাদা চোং করিয়ে দাও। অত সময় থাকলে তো আমি অবশ্যই করিয়ে দিতাম। দেখ, না করানোর কোনো বিষয় নেই। কেমিস্ট্রি, ফিজিক্স আর ম্যাথামেটিক্স একই বৃন্তের তিনটে কুসুম। এগুলো যে কেমিস্ট্রি পারে সে যদি ম্যাথ না পারে তার মানে সে কেমিস্ট্রি পারেই না। যে ফিজিক্স পারে সে যদি ম্যাথ না পারে তার মানে সে ফিজিক্স পারবেই না। তুই লিখে রাখ, কারণ ফিজিক্স আর কেমিস্ট্রি পারতে গেলে তোমাকে ম্যাথে ভালো হতেই হবে। উইথাউট ম্যাথ তুমি ফিজিক্স কেমিস্ট্রি পড়তে পারবে না। এটা সবসময় বাজে কথা বলবে অনেকে, যারা বলবে হ্যাঁ তুই তো কেমিস্ট্রি পড়িস আর তুই ম্যাথ কি করে পারছিস। আরে কেমিস্ট্রি অনার্স পড়তে গেলে ম্যাথ পড়তে হয় ভাই। কেমিস্ট্রি অনার্সে পাশে দুটো সাবজেক্ট থাকে, একটা ফিজিক্স একটা ম্যাথ। এই দুটোতে যদি তুই ভালো না করতে পারিস তুই কেমিস্ট্রি অনার্স থেকে গেলি। ফিজিক্স অনার্সের ক্ষেত্রেও কেমিস্ট্রি আর ম্যাথ পড়তে হয়। তিনটে কুসুম, একই বৃত্তের তিনটে কুসুম, যে কোনো একটা সরলো মানে তোমার পুরো ধাঁচ পড়ে যাবে। দেখতে পাচ্ছিস তো, এটা তো ফিজিক্স করছি আমরা। ফিজিক্স পার্টে দেখছিস তো অঙ্কের অ্যাপ্লিকেশন লাগবে, চোঙের অ্যাপ্লিকেশন। যদি তুই চোং না পড়তিস সেটা করতেই পারতিস। এই জন্যই একটা টিচারকে যখন সে 10 লেভেলের ফিজিক্যাল সায়েন্স পড়ায় তাকে 10 লেভেলের অঙ্কটা অবশ্যই চর্চায় রাখা উচিত, নাহলে সে 10 লেভেলের ফিজিক্যাল সায়েন্স করতেই পারবে না। চল এদিকে দেখ, করতে পারবে না নয়, এই কঠিন লেভেলের অঙ্ক করতে পারবে না, কারণ এই যে কঠিন অঙ্কগুলো আছে এর জন্য পিওর ম্যাথ দরকার। এইবার একটুখানি মন দিয়ে শোন, তোকে বলেছে অন্তিম রোধ কত হবে, খেয়াল করবি প্রত্যেকে। হ্যাঁ, আমি ধর তোকে বলছি প্রাথমিক রোধ হচ্ছে r1 আর অন্তিম রোধ হচ্ছে r2। খুব মন দিয়ে দেখবি এগুলো, হ্যাঁ খুব ভালো করে। এবার এই যে প্রাথমিক রোধ আছে, রোধটাকে আমরা কি লিখতে পারি রে? রোধটাকে আমরা লিখতে পারি রো ইন্টু এল বাই এ। এল এর ক্ষেত্রে আমি L1 লিখলাম, এর ক্ষেত্রে আমি A1 লিখলাম। এটাকেও আমি লিখতে পারি রো ইন্টু L2 বাই A2। তাহলে প্রাথমিক রোধের সমীকরণ লিখলাম, অন্তিম রোধের সমীকরণ লিখলাম। এইবার মন দিয়ে শোন, রো কেন সেম হলো দাদা? কারণ উপাদানটা সেম আছে বলে। এইবারে প্রত্যেকে মন দিয়ে শুনবে, রো রো কেটে গেল। আমি যদি ওপর নিচ করি তাহলে L1 এর পাশে A2 বসবে, নিচে L2 এর কাছে চলে আসবে হচ্ছে A1। আমি যদি তোকে একটুখানি দেখাই, যদিও সমান চিহ্নের পাশে সমান চিহ্ন দেওয়া যায় না, তাও জায়গা কম বলে দিচ্ছি। L2 এর ভ্যালুটা কত হয়েছিল? 2 ইন্টু L1। তাহলে L2 এর জায়গার মধ্যে আমি বসিয়ে দেবো, আগে একটু L1 বসিয়ে নি, L2 এর জায়গার মধ্যে আমি বসিয়ে দেবো 2 ইন্টু L1। গল্প শেষ। এবার দাদা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুলো কি হবে? তোকে আমি একটু আগে দেখিয়েছিলাম যে কোনো একটা তারের প্রস্থচ্ছেদটা বৃত্তাকার প্রকৃতির হয়। যদি তারের প্রস্থচ্ছেদ বৃত্তাকার হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ফর্মুলা কত? পাই আর স্কোয়ার। প্রথম আর দ্বিতীয় প্রস্থচ্ছেদ তুই বসা, দ্বিতীয় A2 কত হয়ে যাবে বল? পাই R2 স্কোয়ার। প্রথম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 কত হয়ে যাবে বল? পাই R1 স্কোয়ার। গল্প শেষ। প্রত্যেকটা জিনিস বসিয়ে দিয়েছি। তা মোস্ট ডিফিকাল্ট অঙ্ক ছিল কিন্তু এটা এই টাইপের। এবারে মন দিয়ে শুনবে প্রত্যেকে, যারা যারা এই অঙ্কটা একবারে বুঝছো না তারা 2-3 বার করে দেখো, কিন্তু করতেই হবে এই অঙ্ক। পাই পাই গেল, খেয়াল করবে। নেক্সট লিখছি R1 বাই R2 ইকুয়াল টু, ওপরে কি থাকলো বল? R2 স্কোয়ার। নিচে কি থাকলো বল? 2R1 স্কোয়ার। এই তো থাকলো। এবার দেখ, একটু আগে একটা জিনিস বার করেছিলাম তো, R1 স্কোয়ার মানে হচ্ছে 2R2 স্কোয়ার। তাহলে R1 স্কোয়ারের জায়গার মধ্যে তুই বসিয়ে দে না, দেখে নে। R2 স্কোয়ার যেমন ছিল তেমন বসালাম, আমি নিচেই বসাই। R2 স্কোয়ার যেমন ছিল বসালাম, 2 ইন্টু R1 স্কোয়ারের জায়গার মধ্যে বসাবো 2 ইন্টু R2 স্কোয়ার। 2 ইন্টু R2 স্কোয়ার হলো R2 স্কোয়ার, R2 স্কোয়ার কেটে গেল। তাহলে এখান থেকে তুই পেলি যেটা R1 বাই R2
ইকুয়াল টু 1/4, তাহলে তুই R2 কোনাকুনি গুণ কর, R2 ইকুয়াল টু 4 ইন্টু R1, বলো হ্যাঁ। ফাইনালি যেটা পেলাম সেটা হচ্ছে যেটা পরিবর্তিত রোধ হবে, মানে টানার পরে যে রোধটা বেরোচ্ছে অর্থাৎ R2, সেটা প্রারম্ভিক রোধের 4 গুণ হয়ে যাবে। প্রারম্ভিক রোধটা কত বলে দিয়েছিল? 6 ওহম, তাহলে অন্তিম রোধটা কত হয়ে যাবে বল? 4 ইন্টু 6 24 ওহম। আমি আশা করতে পারি প্রত্যেকের কাছে এই পুরো ম্যাথটা ঝকাস ঝকাস করে ক্লিয়ার আছে ভাই। এটা কিন্তু ফিজিক্যাল সায়েন্স কম ছিল আর ম্যাথামেটিক্স এর চোঙের অঙ্ক বেশি ছিল ভাই। যদি অঙ্কতে এই জিনিস দিয়ে দেয় আমি খুব একটা অবাক হবো না, এটা পুরোটাই চোঙের অ্যাপ্লিকেশন ছিল। হয়েছে কমপ্লিট, চলো আশা করতে পারি ডান আছে। নেক্সট বলছে সমদৈর্ঘ্যের দুটি ধাতব তার এ এবং বি একই পদার্থ দিয়ে গঠিত। ভাই একই পদার্থ দিয়ে গঠিত মানে কি বলতে চেয়েছে বলতো? রোধাঙ্কটা আছে, এ তারটার ব্যাসার্ধ বি তারটার ব্যাসার্ধের দ্বিগুণ। কি বলতে চেয়েছে ভালো করে লিখবে, এ তারের ব্যাসার্ধ আর অফ এ, বি তারটির ব্যাসার্ধের দ্বিগুণ, মানে বি তারটির সঙ্গে এর মানে গুণ, এর ব্যাসার্ধের দ্বিগুণ, মানে এ তারটার ব্যাসার্ধ আর এ কার দ্বিগুণ? বি তারটার ব্যাসার্ধের দ্বিগুণ, মানে আর বি ইন্টু 2 হয়েছে। সেম ভাবে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে মানে সেম আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ফর্মুলা লাগাতে হবে। তার দুটি রোধের অনুপাত কত? সমদৈর্ঘ্যের বলে দিয়েছে এবারে। তাহলে আমি এক কাজ করছি, R1/R2 ডিরেক্ট করছি। রো তুই জানিস কেটে যাবে, এল এবারে কেটে যাবে, ডিভাইডেড বাই A1 করলাম, এল ডিভাইডেড বাই A2 করলাম। এল কেন লিখলে দাদা? কারণ সমদৈর্ঘ্য বলে দিয়েছে, L1 L2 লেখার দরকারই নেই। এবার আমি দেখতে পাচ্ছি এখান থেকে রো উড়ে গেল, এল উড়ে গেল, ঘুরিয়ে দে এটাকে, হয়ে গেল না A2/A1। তুই আমাকে একটা কথা বল ভাই, তাহলে R1/R2 ইকুয়াল টু A2 ভ্যালু কত? পাই R2 স্কোয়ার, A1 মানে পাই R1 স্কোয়ার, গল্প শেষ। আচ্ছা এখানে এবি দিয়ে দিয়েছে না, সরি 1 2 দিয়ে দেয়নি, এবি দিয়ে দিয়েছে। তাহলে আমি একটুখানি এবি দিয়ে এটাকে করে দিই, তাহলে সুবিধা হবে একটু বুঝতে। আর এ ডিভাইডেড বাই আর বি ইকুয়াল টু রো এল বাই এ অফ এ, এল বাই এ অফ বি, মানে এরিয়া অফ তার এ, এরিয়া অফ তার বি। হয়েছে, রো উড়ে গেল, এল উড়ে গেল, তাহলে এখানে থাকলো এরিয়া অফ তার বি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অফ তার বি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অফ তার এ। কি লেখা যায় এখান থেকে? লেখা যায় আর এ ডিভাইডেড বাই আর বি ইকুয়াল টু এ বিটাকে লেখা যায় পাই আর বি স্কোয়ার, এটাকে লেখা যায় পাই আর এ স্কোয়ার। হয়েছে, এইবার এখান থেকে ভ্যালুটা বসা, পাই উড়ে গেল, আর বি স্কোয়ার ওপরে বসছে, নিচে আর এর জায়গার মধ্যে বসাবো 2 ইন্টু আর বি, তাহলে 2 ইন্টু আর বি সেই পুরোটার হোল স্কোয়ার, কারণ আর এটা স্কোয়ার ছিল, তাহলে আর এটার ভ্যালুটা 2 ইন্টু আর বি, তাহলে সেই পুরোটার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে থাকলোটা কি বল? থাকলোটা যেটা সেটা হচ্ছে আর এ ডিভাইডেড বাই আর বি ইকুয়াল টু ওপরে আর বি স্কোয়ার আর নিচে 4 আর বি স্কোয়ার, আর বি স্কোয়ার উঠলো, তাহলে অনুপাতটা চেয়েছিল তো আর এ ডিভাইডেড বাই আর বি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4, তাহলে আর এ ইস টু আর বি ইকুয়াল টু 1:4। আমি আশা করব এই ধরনের ব্যাসার্ধ দিয়ে অঙ্ক তোকে আমি শিখিয়ে দিতে পেরেছি, এবং এই ধরনের অঙ্ক যদি তো ফার্দার পরীক্ষাতে তোকে দেয় তুই ইজিলি করে দিয়ে চলে আসতে পারবি, এবং অবশ্যই ওখানে লিখে আসবি জয় ধামাকা না রে। চল নেক্সট বলছি, একজন শিকারী জলের ওপর থেকে 9 মিটার গভীরে একটা মাছকে দেখলো। খুব ভালো কথা, আমি শুধু দেখছি আমার এই মাইকটার চার্জ না শেষ হয়ে যায়, মানে অনেকক্ষণ ধরে ক্লাস হচ্ছে। একজন শিকারী জলের ওপর থেকে 9 মিটার গভীরে একটা মাছকে দেখলো। মাছটি শিকার করতে সে একটি বর্ষা ছুড়লো। আচ্ছা, জলের কত গভীরতায় মাছটি বর্ষাবিদ্ধ হবে? সর্বনাশ করেছে, হেভি প্রশ্ন। এই ধরনের কোয়েশ্চেন গুলো কিন্তু খুব আনকমন কোয়েশ্চেন ভাই, এটা মেবি কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন আছে। দেখা যাক, আমি তোকে সব বই মিলিয়ে প্রশ্ন করি ভাই, সব বই মিলিয়ে প্রশ্ন করি, মানে এমনি নয় যে তুই আমার কোনো একটা কোয়েশ্চেন তুই কোনো বই থেকে দেখতে পারবি যে এই বই থেকে রয়েছে, একটু হ্যাঁ কোনো একটা বই থেকে মানে একদম ছেপে দেওয়া প্রশ্ন নয়, একদম মিলিয়ে মিশিয়ে মিক্স টাইপ অফ কোয়েশ্চেন রেডি করা। বলেছে একজন শিকারী জলের ওপর থেকে 9 মিটার গভীরে একটা মাছকে দেখলো। আচ্ছা, যখন শিকারীটা মাছকে গভীরতায় দেখছে, সে কি অ্যাকচুয়ালি মাছটাকে সেই জায়গাটায় দেখছে যেই জায়গাটায় মাছটা রয়েছে? না। যখন কেউ জলের গভীরে থাকে না, তখন সে কিছুটা উপরের দিকে উঠে আছে বলে মনে হয়, ওটা আপাত গভীরতা। অ্যাকচুয়ালি সে আরো গভীরে রয়েছে।
মনে হচ্ছে যে সে যতটা উঁচুতে আছে আর অ্যাকচুয়ালি সে আরো গভীরে রয়েছে তার থেকে। মানে ধর আমি তোকে বলছি, শিকারি হয়তো মাছটাকে দেখছে এই জায়গায়, এটা তো শিকারি, সে হয়তো মাছটাকে দেখছে এই জায়গাটা, কিন্তু মাছটা অ্যাকচুয়ালি রয়েছে কিন্তু এই জায়গাটায়। বুঝতে পারছিস ব্যাপারটা? এই যে শিকারি মাছটাকে যে জায়গাটায় দেখছে, এইটা হচ্ছে সেই মাছটার আপাত গভীরতা, আর অ্যাকচুয়ালি মাছটা যে জায়গাটায় রয়েছে সেটা হচ্ছে তার প্রকৃত গভীরতা। এটা ক্লাস 12-এ কিন্তু প্রচুর দেয়। জাস্ট মনে রাখবি প্রতি সরাঙ্কের মানটা প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই আপাত গভীরতা। প্রতি সরাঙ্কের মান তোকে 3 দিয়ে দিয়েছে, প্রকৃত গভীরতা তোকে কত দিয়ে দিয়েছে? প্রকৃত গভীরতা বার করতে বলেছে, তাই তো? জলের কত গভীরে মাছটি বর্ষাবিদ্ধ হবে, মানে প্রকৃত গভীরতা বার করতে বলেছে। বিকজ আপাত গভীরতাতে তো মাছ নেই, মাছ তো অ্যাকচুয়ালি এখানে, যেটা এখানেই বর্ষাবিদ্ধ হবে। তাহলে প্রকৃত গভীরতা তোকে বার করতে হবে, প্রকৃত গভীরতা। আপাত গভীরতা কত? এই যে শিকারি দেখছে 9 মিটার গভীরে মাছ আছে, তাহলে 9 মিটার। তাহলে প্রকৃত গভীরতা কত হয়ে গেল? 9 গুণ 3 27 মিটার। তাহলে অ্যাকচুয়ালি মাছটা রয়েছে 27 মিটার গভীরে। আশা করবো ক্লিয়ার আছে। হয়েছে? চলো নেক্সট। বলেছে HCl সমযোজী পদার্থ হলো এর জলীয় দ্রবণ তীব্র তড়িৎ বিশ্লেষের মতো আচরণ করে। এই প্রশ্ন বহুবার করিয়েছি, তাও একবার একটু বলে দিই। HCl যেটা রয়েছে, ধরে এই যে হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে একটা বন্ধন আছে, ক্লোরিন অত্যন্ত তীব্র তড়িৎ ঋণাত্মক, তার ফলে কি হয়, এই বন্ধনের যে দুটো ইলেকট্রন রয়েছে সেগুলো ক্লোরিনের দিকে শিফট করে থাকে। তার ফলে ক্লোরিনের মাথার উপরে এরকম ভাবে যেহেতু দ্বিমেরু ভ্রামকটা শিফট করে থাকে, এটা 11-এ কি ভালো করে পড়বি আরো বন্ধন চ্যাপ্টারে, এখানটা একটা ডেল নেগেটিভ চার্জ রাইজ করে, এখানে একটা ডেল পজিটিভ চার্জ রাইজ করে। এই জন্যই বলে সমযোজী বন্ধনের একটা নির্দিষ্ট অভিমুখ থাকে। এবার খেয়াল করে দেখ, এই যে ক্লোরিনটার মাথার উপর একটা ডেল নেগেটিভ চার্জ এলো, হাইড্রোজেনের মাথার উপর একটা ডেল পজিটিভ চার্জ এলো, এটাই বোঝাচ্ছে যে হাইড্রোজেনের ইলেকট্রন ক্লাউডটাও ক্লোরিনের দিকে শিফট করে গেছে। যখন তোরা 11-12 কেমিস্ট্রি পড়বি না, তোকে এমন এমন অ্যাসপেক্ট শেখাবো কেমিস্ট্রি, যেগুলো দেখে তোর মনে হবে বাহ, 10 লেভেলে তাহলে কি পড়ছিলাম আমরা, 11-12-এ এমন খেলাবো, শুধু দেখতে থাকবি। যারা যারা এখন 11-এ পড়ছে, যারা এখন 12-এ পড়ছে, যদি তেমন কাউকে চিনে থাকিস জেনে নিবি কেমিস্ট্রি কি লেভেলে হয়। চল এদিকে দেখ। এইবার তোকে বলে দিয়েছে যখন এই HClটা, দেখ HClটা নর্মাল অবস্থায় সমযোজী, তোরা তো জানিস সমযোজী পদার্থগুলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য হয় না, বাট HCl এমন একটা সমযোজী পদার্থ যেটাকে যখন জলের মধ্যে দ্রবীভূত করা হয় তখন নাকি সেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্যের মতো আচরণ করে। কেন জানিস? কারণ যখনই তুই এটাকে জলের মধ্যে ফেলছিস, তুই দেখতে পাবি জলের মধ্যে অক্সিজেন পার্টটা হচ্ছে ডেল নেগেটিভ পার্ট, আর হাইড্রোজেন পার্টটা হচ্ছে ডেল পজিটিভ পার্ট। এই যে ডেল নেগেটিভ পার্টটা এই হাইড্রোজেনটাকে, HCl এর হাইড্রোজেনের ডেল পজিটিভ পার্টটাকে অ্যাট্রাক্ট করে নেয়। দাদা ডেল মানে হচ্ছে এমন একটা বন্ধনে তোকে ধর তুই দিচ্ছি যেটা হচ্ছে প্রকৃত আয়নীয় বন্ধন নয়, এটা তো প্রকৃত আয়নীয় বন্ধন, এটা তো প্রকৃত আয়ন নয় যে তুই ডিরেক্ট পজিটিভ ডিরেক্ট নেগেটিভ দিতে পারবি। ওই জন্য তোকে একটা ডেল পজিটিভ ডেল নেগেটিভ দিয়ে বোঝাতে হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি পজিটিভ সেন্টারের মতো আচরণ করছে। আর এই জলের ক্ষেত্রে জল তো সমযোজী, তাহলে এখানেও তুই ডিরেক্ট পজিটিভ ডিরেক্ট নেগেটিভ দিতে পারবি না, তোকে ডেল পজিটিভ ডেল নেগেটিভ দিতে হবে। তাহলে এই ডেল নেগেটিভ পার্টটা এই ডেল পজিটিভ পার্টটাকে অ্যাট্রাক্ট করবে, আর এই ডেল পজিটিভ পার্টটা ডেল নেগেটিভ পার্টটাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে। ইউজুয়ালি এটাই এটাকে অ্যাট্রাক্ট করে। যখনই এই অক্সিজেন পার্টটা এই হাইড্রোজেন পার্টটাকে অ্যাট্রাক্ট করবে, হাইড্রোজেন বলবে ধুর ধুর তুই তোর ইলেকট্রন রাখ নিজের কাছে, আমি চললাম। এই বন্ডটাকে ব্রেক করবে, ব্রেক করে সে জলের সঙ্গে কি যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে জলের ছিল H2O, তার সঙ্গে একটা H+ যুক্ত হলো, মানে সেখান থেকে ভেঙে গিয়ে H+ আর Cl- তৈরি করে ফেললো। এবারে H+টা গিয়ে জলের সঙ্গে জুড়লো, জুড়ে কি হয়ে গেল বল, H3O+। H2O ছিল, একটা হাইড্রোজেন জুড়লো, H3O, মধ্যখানে প্লাস চলে এলো একটা, ব্যাস। এবং কি থাকলো তার সাথে বল, Cl-। এই যে আয়নগুলো তৈরি হয়ে গেল, জলীয় দ্রবণে আয়ন উপস্থিত যেহেতু হয়ে গেল, সেহেতুই HCl একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়ে গেল। শেষ। তড়িৎ বিশ্লেষণে সমপ্রবাহ না পরিবর্তী প্রবাহ ব্যবহার করা হয়? অবশ্যই সমপ্রবাহ ব্যবহার করা হয়, কারণ যখন সমপ্রবাহ ইউজ করা হয় তখন একটা ক্যাথোড আর একটা অ্যানোড নির্দিষ্ট থাকে। তার মানে একটা আয়নের কাছে অপশন থাকে যে তার বিপরীত আধানগ্রস্ত একটা তড়িৎদ্বারের দিকে সে যাবে। কিন্তু যখনই পরিবর্তী প্রবাহ সাপ্লাই করা হয় তখন তড়িৎদ্বারগুলোর প্রকৃতি রীতিমতো বদল হতে থাকে। এটা একবার ক্যাথোড, এটা একবার ক্যাথোড, এটা একবার ক্যাথোড, এটা মানে তড়িৎদ্বারগুলো অল্টার হতে থাকে। তো ক্যাথোডটার দিকে যাবে না অ্যানোডটার দিকে যাবে, ধর একটা আয়ন যাচ্ছে, যেতে যেতে ভাবছে ওই তো ক্যাথোড, যেই যাচ্ছে দেখছে ও বাবা অ্যানোড হয়ে গেল, আবার পেছন ফিরলো, আবার যাচ্ছে ওই তো ক্যাথোড, আবার যাচ্ছে এই না আবার অ্যানোড হয়ে গেল, আবার পেছনে ফিরলো, মানে আয়নটা কোনো দিকেই যেতে পারছে না। তার ফলে তড়িৎ বিশ্লেষণ হবে না যদি এসি প্রবাহ ব্যবহার করা হয়। ঠিক আছে, সমপ্রবাহ ব্যবহার করলে ক্যাথোড অ্যানোড ফিক্স থাকে, আয়ন কোনো একটা দিকে গিয়ে জমে যেতে পারে। হলো নেক্সট। নেসলার বিকারক কি ভাই? পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড K2HgI4। এই পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলে। ক্ষারীয় দ্রবণ কথাটা যে না বলবে তার ভুল হয়েছে। আচ্ছা,
এইবার লাইকার অ্যামোনিয়া তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য কি? লাইকার অ্যামোনিয়াটা কি বহুবার এগুলো শিখিয়েছি ভাই। 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। তার মানে লাইকার অ্যামোনিয়া অ্যাকচুয়ালি অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, মানে অ্যামোনিয়ার সঙ্গে জল, যখন অ্যামোনিয়ার সঙ্গে জল মেশানো হচ্ছে, যারা এগুলো জানিস না অ্যামোনিয়ার ওয়ান শট করা আছে অজৈব রসায়নে 2017 থেকে 25 যা যা এমসিকিউ ভিএসিকিউ এসকে সব করা আছে। অজৈব রসায়ন থেকে সমস্ত প্রস্তুতিগুলো করানো রয়েছে একটা 15 মিনিট রিভিশন। যখনই অ্যামোনিয়ার সাথে জল মেশানো হচ্ছে লাইকার অ্যামোনিয়াতে, কারণ অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। জল মানে কি দাদা? এইচওইচ, অ্যামোনিয়া হাইড্রোজেনের H+ থেকে নিচ্ছে, নিয়ে তৈরি করছে NH4+, পড়ে থাকছে কি বলো OH-, তো OH- লিখে দিলাম। তাহলে অ্যামোনিয়ার জলীয় দ্রবণে OH- রয়েছে, তার মানে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির হয়। আর তরল অ্যামোনিয়াটা কি? যখন অ্যামোনিয়াকে ঠান্ডা করে তার উপর প্রেসার দেওয়া হবে তখন সেটা লিকুইড হয়ে যাবে। অ্যামোনিয়া গ্যাসটাকে লিকুইড করা হচ্ছে, তো অ্যামোনিয়া গ্যাসের মধ্যে তার কোনো ক্ষারকত্ব নেই, তাহলে সেটাকে যখন লিকুইড করা হবে তার মধ্যে কোনো ক্ষারকত্ব নেই। তাহলে লাইকার অ্যামোনিয়া ক্ষারধর্মী একটা পদার্থ, কিন্তু তরল অ্যামোনিয়া কোনো ক্ষারধর্মী পদার্থ না। এগুলো বহুবার শেখানো হয়েছে, এগুলো কিন্তু অলরেডি তোরা প্রত্যেকে জানিস। স্মেলিং সল্ট, এটা কিন্তু অনেকেই জানে না। অ্যামোনিয়াম কার্বনেট বলে একটা পদার্থ আছে, NH4+CO3, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, এই দুজনের মিশ্রণকে স্মেলিং সল্ট বলা হয়। এটা কোনো একটা সংজ্ঞাহীন ব্যক্তির, মানে যে অজ্ঞান হয়ে গেছে, তার জ্ঞান ফেরাতে কাজে লাগে। ঠিক আছে, পদার্থ দুটো জাস্ট মাথায় রাখবি, অ্যামোনিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। হয়েছে? H2S প্রস্তুতিতে গাঢ় নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন? আচ্ছা প্রথমেই বলতো কি ব্যবহার করা হয়, নিচে বলতে দেখি। এই গাঢ় নাইট্রিক অ্যাসিড অত্যন্ত তীব্র একটা জারক পদার্থ হয় ভাই, এগুলো প্রত্যেকে জানিস আশা করবো। যখন H2S প্রস্তুতি করা হয় তখন কার কার মধ্যে বিক্রিয়া করা হয় বল? ফেরাস সালফাইডের সঙ্গে, তোকে যেটা বলতে বলেছি তার বিক্রিয়া হয়। কিন্তু যদি তুই কোনো কারণে H2S প্রস্তুতির সময় গাঢ় নাইট্রিক অ্যাসিড নিয়ে ফেলিস, তাহলে বিক্রিয়াটা তো হবেই, বিক্রিয়া হবে। কি তৈরি হবে বল? Fe আর NO3 যুক্ত হবে, তাহলে FeNO3 হবে। তার সঙ্গে কি হবে বল? H2S হবে, মানে সামনে একটা 2 বসিয়ে দে, এরকম ভাবে একটা 2 বসিয়ে দে, তার সঙ্গে উৎপন্ন হয়ে যাবে H2S। এই যে পদার্থটা তৈরি হলো না H2S, এই H2S টা জ্যান্ত থাকবে না। তার কারণটা কি? তার কারণ এই মিডিয়ামের মধ্যে প্রেজেন্ট রয়েছে একটা তীব্র জারক অ্যাসিড, ও H2S কে জারিত করবে। জারিত করবে মানে তার থেকে হাইড্রোজেন সরিয়ে দেবে, জারিত করে একে সালফারে পরিণত করে দেবে এবং নিজে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে যাবে। এই যে H2S টা তৈরি হলো, সে যদি H2S রূপে থাকতেই না পারে, তাহলে আমি কেন এই রিঅ্যাকশনটা করলাম? যেই H2S তৈরি হবে, এই জারক অ্যাসিডটা এই H2S কে জারিত করে সালফারে পরিণত করে দেবে। এই জন্য এই বিক্রিয়াতে গাঢ় নাইট্রিক অ্যাসিড ইউজ করা হয় না। ক্লিয়ার? আমি একটু জাস্ট দেখবো রেকর্ডিংটা পারফেক্ট হচ্ছে কিনা। একদম পারফেক্ট হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক ভাই। ওকে, নেক্সট আর কোনো কোশ্চেন নেই, এটা লাস্ট কোশ্চেন ছিল। আচ্ছা তোদের প্রত্যেকের রিকোয়েস্টে যারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে রেগুলার ধরে মেসেজ করছিস, রেগুলার মেসেজ করছিস, ইউটিউবে বিভিন্ন কমেন্ট সেকশনের মধ্যে বলছিস দাদা তুমি অঙ্কটা পড়াচ্ছ না কেন? একবার বলে ফেলেছিলাম কোন একটা ভিডিওতে সম্ভবত যে আমি অঙ্ক করাতে পারবো, মানে করিয়ে দিতে পারবো, তোরা যদি কোনো অসুবিধা থাকে তোরা বলবি। তো সেই জন্য অনেকে বলছিলি ত্রিকোণমিতিটা পুরো করাতে, কিন্তু বিশ্বাস কর ভাই এই মুহূর্তে ফিজিক্যাল সায়েন্সের এত চাপ সামলে, 11-12 কেমিস্ট্রি এত চাপ সামলে পুরো অঙ্ক করানো খুব খুব ডিফিকাল্ট বিষয় আমার কাছে। আমি জন্য ত্রিকোণমিতি 23.3টা তোদেরকে করিয়ে দেবো, যেখান থেকে বেশি প্রশ্ন তোদের পরীক্ষাতে আসে। ঠিক আছে, তোরা এটা করে নে। অনেকে হাইট অ্যান্ড ডিস্টেন্স বলছিস, কিন্তু আমার মনে হয় না, দেখ যেহেতু আমি প্রফেশনালি ফিজিক্যাল সায়েন্স আর কেমিস্ট্রি পড়াই 11-12, সেই জন্য প্রফেশনালি ম্যাথ পড়ানো আবার একটা আলাদা স্লট করে খুব ডিফিকাল্ট ব্যাপার। কারণ আমি তোকে আগেও বলেছি যে আমার এর বাইরেও অনেক জায়গাতে আমাকে ক্লাস করাতে হয়, সেই জন্য মানে এটা একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাবে যে আবার একটা আলাদা টাইম স্লট করে পুরো অঙ্ক শেষ করা। বাট আমি চেষ্টা করবো, তোরা যেগুলো যেগুলো বলবি, তোদের যদি কোনো সমস্যা থাকে আমি করানোর চেষ্টা করবো। তোরা আপাতত ত্রিকোণমিতি 23.3 বলেছিস, আমি চেষ্টা করছি কোনো একটা সময় দেখে টেস্টের আগে এই বিষয়টাকে করে তোদেরকে দেওয়ার। টেস্টে যদিও খুব কম সময় বাকি আছে, তাও আমি চেষ্টা করছি খুব ভালো করে জিনিসটাকে তোদেরকে করে দিয়ে দেওয়ার। ঠিক আছে, ব্যাস এটাই ব্যাপার। তবে কেউ ভেবে নিস না আমি পুরোপুরি রূপে অঙ্কেতে শিফট করবো, কারণ অত সময় হবে বলে আমার মনে হচ্ছে না ভাই। কারণ দেখ এই যে ভিডিওগুলো তোদের জন্য বানাচ্ছি না, এগুলো যাতা করি না ভাই আমি, যে একটা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়লাম তা নয়। এই ভিডিওগুলোতে প্রপার কোয়েশ্চেন ডিটেইলড অ্যানালিসিস করতে হবে, যে না কতটা কোয়েশ্চেন, কি লেভেল অফ কোয়েশ্চেন তোকে ভিডিওতে দিতে হবে। আমাকে এইটা ম্যাটার, এটা খুব মনে রাখতে হয় যে আমি অলরেডি কোয়েশ্চেনগুলো করিয়ে দিইনি, তো তাহলে এমন কোয়েশ্চেন দেবো যেগুলো নতুন,
যেগুলো থেকেও শিখতে পারবে নতুন কিছু। তো একদম অ্যানালিসিস করে সেই বিষয়টা করি। এবার যদি প্রফেশনালি সেটা ম্যাথের ক্ষেত্রেও করতে হয় তাহলে খুব ঝামেলা হয়ে যাবে বিষয়টা, মানে অনেকটা চাপ হয়ে যাবে আর কি। অসম্ভব কিছু না, চাপ হয়ে যাবে অনেক, এটাই ব্যাপার। ঠিক আছে, সেই কারণে করে দিচ্ছি। আমি আশা করবো দেখ যেটুকু করছি তোদের জন্য করছি, তোদের ভালো হবে এটাই ব্যাপার আর কি, আর কিচ্ছু না। এটা ভেবেই করবো, কারণ আলটিমেটলি তুই যেটাই শিখবি সেটাই তোর পরীক্ষাতে ইমপ্লিমেন্ট করতে পারবি, আর কিচ্ছু না। ঠিক আছে, এবার ফিজিক্যাল সায়েন্সটা যেরকম ভাবে চলছে, ফিজিক্যাল সায়েন্স তো অলরেডি মানে ভূমিকম্প শুরু হয়ে গেছে ভাই। টেস্টে গিয়ে কাঁপানোর জন্য একটা হিউজ অ্যামাউন্ট অফ ছেলে মেয়ে রেডি হয়ে রয়েছে। কম্পিটিশনটা কিন্তু খুব হাই হচ্ছে। ঠিক আছে, এই 10 লেভেলে যা বেস রেডি করেছি না সায়েন্সের, এই ছেলে মেয়েগুলো জয়েন্ট নিট কাঁপাবে তুই দেখবি, 11-12 কাঁপাবে তুই দেখবি। সবাই তো জয়েন্ট নিট দেবে না, 11-12 গিয়ে কেমন কাঁপাবে দেখবি। ঠিক আছে, আজকের মতো এখানেই। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, ভালো করে পড়তে থাক। দেখা হচ্ছে সবার সাথে খুব নতুন একটা ভিডিওতে। আলো পার্ট 2 যারা দেখিসনি দেখে নে, আর যারা এখনো পর্যন্ত ভালো করে পড়তে শুরু করিসনি আর কি করছিস ভাই, নেক্সট ইয়ার ধামাকা বাজি ভর্তি হওয়ার প্ল্যান আছে নাকি? টাটা, যা তাড়াতাড়ি পড় বদমাশগুলো।